আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। করোনায় বিপর্যস্ত ভারতে চিকিৎসা সামগ্রী পাঠালো তুরস্ক। এবার নতুন করে লিখতে হবে যুদ্ধ কৌশল। তুরস্কের আকাশে উড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত যুদ্ধবিমান। ভুল করে নিজেদের ড্রোন ভূপাতিত করল ইসরায়েল। এদিকে হামাসের হামলায় নিজেদের অর্থনীতির ব্যাপক ক্ষতির কথা স্বীকার করল ইসরায়েল। মোট $368 মিলিয়ন ক্ষতি হয়েছে ইহুদি দেশটি। অপরদিকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে আয়ারল্যান্ড। এবং রোহিঙ্গাদের নিজ দেশে ফেরায় অনিশ্চয়তা। রোহিঙ্গারা মিয়ানমারের নয়, মিয়ানমার জান্তা সরকার ও সেনাপ্রধানের নতুন সুর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড ভারত। এমন পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়িয়েছে তুরস্ক। করোনা প্রতিরোধে জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে রাজধানী দিল্লিতে মঙ্গলবার অবতরণ করেছে তুর্কি সেনাবাহিনীর একটি বিমান। জরুরি চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে 50,000 বাক্স ওষুধ, 50টি ভেন্টিলেটর, 5টি অক্সিজেন তৈরির মেশিন ও 630টি অক্সিজেন টিউব। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী এক টুইট বার্তায় একথা নিশ্চিত করেছেন। তুর্কি রেড ক্রিসেন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতে ওই জরুরি ঔষধ ও করোনা প্রতিরোধ সরঞ্জাম পাঠিয়েছে। ওষুধের বাক্সে মোড়ানো ছিল বিখ্যাত রুমির বিখ্যাত উক্তি, অন্ধকারের পর সেভাবে সূর্যলোক আসে, হতাশার পরই আসে আশার আলো। এতে আরও লেখা ছিল ভারতের মানুষদের জন্য তুরস্কের ভালোবাসা। তুর্কির রেড ক্রিসেন্টের প্রধান ইব্রাহিম আলতার বলেছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নির্দেশে এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে ভারতে জরুরি সহায়তা পাঠানো হয়। অন্যদিকে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত যুদ্ধবিমান আনতে যাচ্ছে তুরস্ক। 2023 সালের মধ্যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যুদ্ধবিমান আকাশে উড্ডয়নের পরিকল্পনা করছে দেশটি। সংবাদ মাধ্যম ডেইলি সাবা এর বরাতে জানা যায়, তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির পার্লামেন্টারি গ্রুপ বৈঠকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, তুরস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যুদ্ধবিমান বা মানববিহীন যান উদ্ভাবনের ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া গেছে। এতে আমাদের যুদ্ধ কৌশল নতুন দিকে মোড় নেবে। এর আগে তুর্কিশ ড্রোন ম্যাগনেট বিয়াখারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিলকুক বিয়ারাক্তার বলেন, 2023 সাল নাগাদ ঘরোয়াভাবে নির্মিত মানববিহীন যুদ্ধবিমানের প্রথম উড্ডয়ন করানো হবে। এমন এক সময় এই ঘোষণা দেয়া হয়েছে যখন মার্কিন F-35 যুদ্ধ কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়া হয়েছে। সিলকুক বিয়ারাক্তার বলেন, এই প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেওয়াকে লোকসান হিসেবে দেখা হলেও শেষ পর্যন্ত তা ঘরোয়া প্রতিরক্ষা শিল্পের জন্য ভালো ফল নিয়ে আসবে। তুরস্ক যুদ্ধক্ষেত্রে কেবল যুদ্ধ ড্রোন ব্যবহারই করছে না, তা বিদেশে রপ্তানিও করে যাচ্ছে। এবারে ইসরায়েল প্রসঙ্গ। ভুল করে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। গাজা উপত্যকায় হামলা চালানোর সময় তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ভুল করে। গত মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে। তবে কবে ইসরায়েলের সামরিক ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। জানা গেছে, সবশেষ গার্ডিয়ান অব দ্য ওয়ালস নামের গাজার উপর যে সামরিক হামলা চালানো হয় তখন ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে নিজেদের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সম্প্রচার কেন্দ্র এমনটাই জানিয়েছে। এদিকে গাজা ও জেরুজালেমে নিরপরাধ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার জবাবে হামাসের পাল্টা রকেট হামলা ইহুদিবাদী দেশটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এই প্রথমবারের মতো ইসরায়েল হামাসের হামলায় তাদের অর্থনীতির ব্যাপক ক্ষতির কথা স্বীকার করল। ইসরায়েলি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সোমবার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকারীদের অপারেশন আল-কোদস নামে 11 দিনের যে অভিযান চালানো হয় তাতে 1.2 বিলিয়ন শেকেল বা 368 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। গাজা থেকে বৃষ্টির মতো ছোড়া রকেট হামলার ভয়ে এ সময় ইসরায়েলের 1,500 প্রতিষ্ঠানের 4 লক্ষাধিক কর্মী বাড়ি থেকেই বের হননি। হামাসের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলো। এদিকে ফিলিস্তিনকে $500 মিলিয়ন সহায়তা দিবে কাতার। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি টুইটারে বলেন, গাজায় ইসরায়েলের বোমা হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এই অর্থ ফিলিস্তিনিদের ঘরবাড়ি নির্মাণ ও তাদের জীবনমান উন্নয়নের জন্য ব্যয় করা হবে।
তিনি আরও বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের ভাইদের পাশে থাকব, সেই সঙ্গে তাদেরকে সার্বিক সহায়তা করে যাব। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ভুক্ত দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের পার্লামেন্টে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে একটি প্রস্তাব আনা হয়েছে। সংসদীয় প্রস্তাবটিতে সমর্থন দিয়েছে আইরিশ সরকার। প্রস্তাবটি যদি পাশ হয় তাহলে আয়ারল্যান্ডে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে। একই সঙ্গে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আরোপ করা হবে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, এক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত ইইউ ভুক্ত প্রথম দেশ হতে চলেছে আয়ারল্যান্ড, যারা ফিলিস্তিনের দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভেনি মঙ্গলবার বলেছেন, বিরোধী দল সিন ফেইন যে প্রস্তাবটি এনেছে সেটি আসলে আয়ারল্যান্ড জুড়ে অনুভূতির গভীরতার সুস্পষ্ট প্রতিফলন। ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত ফিলিস্তিনিদের ভূমি দখল করে সেখানে অবৈধ বসতি স্থাপন করছে। এ প্রসঙ্গে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, এটি মূলত আত্মসাৎ। এ প্রসঙ্গে আল জাজিরা বলছে, ফিলিস্তিনিদের ভূমিতে যে দখলদারিত্ব ইসরায়েল চালাচ্ছে তা নিয়ে এই প্রথম কোনো ইউরোপীয় নেতার মুখে আত্মসাৎ শব্দ উচ্চারণ করতে দেখা গেল। আয়ারল্যান্ডের মধ্য ডানপন্থী ফাইন গেইল পার্টির নেতা সাইমন কোভেনি সংসদে আরও বলেন, আমরা মনে করি বিষয়টি এমন নয় যে আমি বা আমাদের এই পার্লামেন্ট তা হালকাভাবে বলছি, বরং আমরাই প্রথম ইইউভুক্ত কোনো দেশ যারা এমন প্রসঙ্গ উঠিয়েছে। তাদের নানা কর্মকাণ্ড ও তার প্রভাব সম্পর্কে যে আমাদের গভীর উদ্বেগ রয়েছে, এটা তারই প্রতিফলন। এদিকে মঙ্গলবার দেশটির পার্লামেন্টের অনেক সদস্য ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশটির পতাকা অথবা চেকার্ড কেফায়া নকশার মাস্ক পরে অধিবেশনে যোগ দেন। সবশেষ রোহিঙ্গা ও মিয়ানমার প্রসঙ্গ। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি সরকারকে উৎখাত করা হয়। গ্রেপ্তার করা হয় দলটির নেত্রী অং সান সুচিকে। এই ঘটনার প্রায় 5 মাসের মাথায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ব্যাপারে অবস্থান স্পষ্ট করলেন মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সিনিয়র জেনারেল মিন অং হাইং। চীনা ভাষার স্ফিংস টেলিভিশনকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মিয়ানমারের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলে সেখানে বিবেচনার কি আছে? আমি মনে করি না বিশ্বের এমন কোনো দেশ আছে যারা নিজেদের শরণার্থী আইনের বাইরে গিয়ে শরণার্থী গ্রহণ করবে। রোহিঙ্গারা মিয়ানমারের নয় এমন ইঙ্গিত করে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, আমাদের স্বাধীনতা অর্জনের পর আদমশুমারিতে বেঙ্গলি, পাকিস্তানি ও চিটাগাং শব্দ যোগ করা হয়েছিল, কিন্তু রোহিঙ্গা শব্দটি আমরা কখনো মেনে নেইনি। স্ফিংস টেলিভিশনে প্রকাশিত সাক্ষাৎকারের পূর্ণ বিবরণী বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারের জান্তা নেতার ওই বক্তব্য রোহিঙ্গাদের নিজ দেশে ফেরায় অনিশ্চয়তার ছায়া ফেলছে। মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি ওই নেতিবাচক মন্তব্য করেন। তবে কি রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক চাপ কোনো কাজে আসেনি? এ প্রশ্নের জবাবেও তিনি বলেন, চাপে কাজ হবে না।